শেখ হাসিনা সরকার পতনে দ্বিতীয় স্বাধীনতার মাসপূর্তিতে শহীদী মার্চ, নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় ছাত্র জনতার। বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতদের তালিকা প্রস্তুত, জানিয়েছেন ডক্টর ইউনূস। ভারতে বসে রাজনৈতিক কথা না বলে শেখ হাসিনাকে চুপ থাকার আহ্বান। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজনীতিতে ফিরতে পারবে না আওয়ামী লীগ। গণভবন হবে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর, বলেছেন উপদেষ্টা আসিফ। ইসির একযোগে পদত্যাগ, শেখ হাসিনার নির্বাচনকে বৈধতা দেওয়ার রকিব, হুদা ও আউয়াল কমিশনের বিচার দাবি বিএনপির। চাকুরিচ্যুত সশস্ত্র বাহিনীর 450 সদস্যকে পুনর্বহালের দাবি, পরিকল্পিতভাবে বিডিআর বিদ্রোহের নামে 57 সেনা কর্মকর্তা হত্যার অভিযোগ। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তারুণ্যের পদভারে দেশজুড়ে ফের প্রকম্পিত হল রাজপথ। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির 1 মাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চ রাজধানীতে রূপ নেয় জনসমুদ্রে। বেলা 4:45টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এই মার্চ শুরু হয়। গণহত্যায় জড়িত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখার প্রত্যয় জানান মিছিলে অংশ নেয়া ছাত্র জনতা। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। জনসমুদ্রে পরিণত হয় ছাত্র জনতার শহীদী মার্চ। নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা। বেলা 2টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদী মার্চ কর্মসূচিতে অংশ নিতে দলে দলে হাজারো ছাত্র জনতা জড়ো হন। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ মার্চে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসেন। তাদের বেশিরভাগের হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা। মিছিলে অংশ নিতে টিএসসিতে আসেন আন্দোলনে সন্তান হারানো অনেক বাবা মা। আমি এত টাকা খরচ করে বিজিএম ভার্সিটিতে পাস করে বের করছি, এখন আমার ছেলে তো চলে গেল, আমাদেরকে কে দেখবে? আমরা বিচার চাই, ছেলে হত্যা, সরকারের কাছে বিচার চাই। বিচার যেন সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিচার হয়, সেটাই আমাদের যারা শহীদ হয়েছে শহীদ পরিবারের দাবি এবং বক্তব্য। আমরা ভালো একটা সরকার চাই, সুস্থ একটা সরকার চাই, দেশ সুন্দর মতো পরিচালনা করবে এরকম একটা সরকার চাই। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের নাম লেখা পোস্টার হাতে এসেছেন অনেকেই। এত রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশটা আমরা ছাত্র জনতা একত্রিত হয়ে এমন একটা বাংলাদেশ গড়ি যেন ভবিষ্যৎ প্রজন্ম বিশ্বাস করে যে আসলে এটা একটা সোনার বাংলাদেশ। অলরেডি বাংলাদেশ একটা বেটার পজিশনে আছে আফটার হাসিনা পালায় যাওয়ার পর থেকে। যারা খুনের সাথে জড়িত তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আমরা এটাই চাই। বেলা 2:30টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দিতে শুরু করে। আন্দোলন দমনে ছাত্রলীগ সহ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা নির্যাতনের বিচার দাবি করেন অনেকেই। আমরা এই আওয়ামী লীগকে কখনো এর বাংলার মাটিতে আর কোনোভাবেই দেখতে চাই না। পুলিশি ভয়, আমাদের যে গ্রেপ্তারের যে আতঙ্ক, আজকে সেই আতঙ্ক নাই। আজকে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি। পরবর্তীতে যাতে এই স্বৈরাচারী হাসিনার মতো আর কোনো স্বৈরশাসক আমাদের বাংলার মাঠে যেন তৈরি না হতে পারে। আমরা চাই যারা সরকার ভালোভাবে চালাতে পারে, যে সরকার আমরা চাই যাতে বাংলাদেশকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারে, এরকম সরকার আমরা প্রত্যাশা করি আর কি। ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় 16 বছরের শাসনের অবসান ঘটে। আওয়ামী লীগ সরকারের পতনের 3 দিন পর গত 8 আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ নেয়। পূর্ব ঘোষণা অনুযায়ী শহীদী মার্চ নীলক্ষেত, নিউ মার্কেট, কলাবাগান, মিরপুর রোড ধরে মানিক মে এভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারওয়ানবাজার, শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, ঢাকা।
রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ দ্রুত ঘোষণা ও গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর করা সহ 5 দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শহীদে মার্চ কর্মসূচি শেষে রাতে এই দাবি জানান সমন্বয়ক আবু বাকের মজুমদার। বিকেলে রাজু ভাস্কর্যের সামনে থেকে শহীদে মার্চ রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সমাবেশে সমন্বয়ক আবু বাকের মজুমদার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 দফা দাবি তুলে ধরেন। সমন্বয়ক সার্জিস আলম বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা বৃথা যেতে দেয়া হবে না। তিনি আরো বলেন, কোনো চাঁদাবাজ, ক্ষমতার অপব্যবহারকারী ও সিন্ডিকেটের জায়গা এই বাংলাদেশে হবে না। আমাদেরকে ভাইরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের সেই স্পিরিট, সেই অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে যে কোনো দিন, যে কোনো সময় আমরা রক্ত দিতে প্রস্তুত থাকবো। গণহত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার শুরু করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, শহীদ পরিবারদের আর্থিক ও আইনি সহযোগিতা দ্রুত নিশ্চিত করতে হবে। আমাদের তৃতীয় দাবি, প্রশাসনের দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। আমাদের চতুর্থ দাবি, গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর ঘোষণা করতে হবে। আমাদের সর্বশেষ এবং পঞ্চম দাবিটি হচ্ছে, রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আহতদের মূল তালিকা প্রস্তুত করা হয়েছে। দূর দূরান্তে নেওয়া লাশের তথ্য সংগ্রহ চলছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে সংবাদ মাধ্যমে পাঠানো বার্তায় ডক্টর মোহাম্মদ ইউনূস এই তথ্য জানান। বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, মাত্র 1 মাস হলো অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। তা সত্ত্বেও বিপ্লবের প্রকৃত লক্ষ্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ শুরু করা হয়েছে। তবে প্রথম কাজ জুলাই ও আগস্টের হত্যাকাণ্ডের বিচার ও জবাবদিহি নিশ্চিত করা। গণহত্যার বিষয়ে জাতিসংঘের নেতৃত্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনার জন্য জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যেই তারা এদেশে এসেছে এবং তাদের কাজ শুরু করে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, প্রধান দায়িত্বগুলোর মধ্যে একটি হল বিপ্লবের সময় গুরুতর আঘাতপ্রাপ্ত হাজার হাজার মানুষের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা। হাসিনার দুর্বৃত্তরা তাদের চোখ লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ায় অসংখ্য তরুণ শিক্ষার্থীর দৃষ্টিশক্তি হারিয়েছে। আপ্রাণ চেষ্টা থাকবে তাদের চোখের আলো ফিরিয়ে দিতে। আহত শত শত মানুষ যাদের দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন, তাদের ব্যয়বহুল চিকিৎসা এবং শহীদদের পরিবারের দেখাশোনার জন্য একটি ফাউন্ডেশন এখন তৈরির শেষ পর্যায়ে আছে বলে জানান তিনি। ঢাকা সেনানিবাসে শিক্ষা ও নির্মাণে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 11:30টায় ঢাকা সেনানিবাসে শিক্ষা ও নির্মাণে শ্রদ্ধা জানান তিনি। কিছু সময় নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করেন মুক্তিযুদ্ধের শহীদ সেনাদের। এর আগে প্রধান উপদেষ্টা শিক্ষা ও নির্মাণে এসে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান তাকে স্বাগত জানান। পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা শিক্ষা ও নির্মাণে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগ পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় নিজ কার্যালয়ে প্রথম কর্মদিবস পালন করেন। প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনী বিভাগে আসলে তাকে অভ্যর্থনা জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। এরপর সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানরা ডক্টর ইউনূসের সাথে তার কার্যালয়ে সৌজন্যে সাক্ষাৎ করেন। ভারতে বসে রাজনৈতিক বক্তব্য না দিয়ে শেখ হাসিনার চুপ থাকা উচিত বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, সাবেক প্রধানমন্ত্রীর এ ধরনের কর্মকাণ্ড অবন্ধু সুলভ ও দুই দেশের সম্পর্কে অস্বস্তি তৈরি করছে। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, বাংলাদেশ তাকে ফেরত না চাওয়া পর্যন্ত শেখ হাসিনার চুপ থাকা উচিত। ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে এবং জনসম্মুখে বিচারের মুখোমুখি করা হবে তাকে। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে।
ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে ইউনূস বলেন, ভারতে শেখ হাসিনার অবস্থানে দেশে কেউ স্বস্তিতে নেই। সেখানে বিভিন্ন রাজনৈতিক বিবৃতি দিয়ে সমস্যার সৃষ্টি করছেন তিনি। মুখ বন্ধ রাখলে দেশের মানুষ তাকে নিয়ে মাথা ঘামাতো না। দেশে ফেরত না চাওয়া পর্যন্ত শেখ হাসিনার চুপ থাকা উচিত বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, এ বিষয়ে বাংলাদেশের অবস্থান ভারতকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, ভারতের মাটিতে শেখ হাসিনার কর্মকাণ্ড অবন্ধুসুলভ। এটি দুই দেশের জন্যই অস্বস্তিকর বলে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অভিযোগ করেন, ভারতে আশ্রয় নিয়ে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি। স্মরণ করিয়ে দেন, গণ অভ্যুত্থান ও আন্দোলনের মুখে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। ভারতের সাথে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে প্রস্তুত তার সরকার। আরও বলেন, ভারত সরকারের ধারণা আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব নয়। আওয়ামী লীগ ছাড়া সবাইকে ইসলামপন্থী মনে করার অবস্থান থেকে ভারতের সরে আসা দরকার বলেও মত তার। বাংলাদেশের সম্প্রতি হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলার অভিযোগ এবং এই ঘটনায় ভারতের উদ্বেগের বিষয়টিকে ডক্টর ইউনূস নিতান্ত একটি অজুহাত হিসেবে উল্লেখ করেছেন। বলেন, ঘটনাটিকে অতিরঞ্জিত করা হয়েছে। 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় ভারতে কতদিন থাকতে পারবেন তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। গণহত্যার সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ দল বা জোটের পুনর্বাসনের সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেন, এরা রাজনীতিতে ফিরতে পারবে কিনা এ বিষয়ে আলোচনা হচ্ছে, সিদ্ধান্ত নেবে জনগণ। তবে তার আগে তারা পাবলিক প্রোগ্রাম করতে পারবে না। এছাড়া শ্রমিক অসন্তোষ নিরসনে কমিশন গঠনের কথাও জানান সরকারের এই উপদেষ্টা। গণভবনকে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হিসেবে গণমানুষের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্তের কথাও জানান আসিফ মাহমুদ। এছাড়া অভ্যুত্থানে শহীদ পরিবারদের নিয়ে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে একটি সম্মেলন করার কথাও জানান তিনি। রকুনুজ্জামানের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তি এবং উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। ব্রিফিংয়ে অভ্যুত্থানে নিহতদের স্মরণে সম্মেলন, আহতদের চিকিৎসা, গণভবনকে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করা সহ উপদেষ্টা পরিষদে নেয়া নানা সিদ্ধান্ত সম্পর্কে জানান সরকারের এই উপদেষ্টা। শহীদদের তালিকা করা হচ্ছে। অতি সত্বর মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ শহীদ পরিবারের সাথে একটি সাক্ষাৎ করবেন। একটা শহীদ পরিবারদেরকে নিয়ে একটি সম্মেলন করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই গণভবনকে যেহেতু এদেশের মানুষ ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে, এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে, শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সব কিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। শ্রমিক অসন্তোষ নিয়ে সরকারের উদ্যোগের কথাও জানান আসিফ মাহমুদ। সকল স্টেক হোল্ডারদের সাথে দফায় দফায় আলোচনা হয়েছে এবং সে বিষয়ে ক্যাবিনেটে আজকে আলোচনা হয়েছে এবং আপনারা জানেন আজকে পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আছে এবং শ্রমিকদের যে কোনো সমস্যা সমাধানের জন্য একটা রিভিউ কমিটি শ্রম মন্ত্রণালয়ের অধীনে করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। খুব দ্রুতই সেই রিভিউ কমিটিটি ঘোষণা করা হবে যাতে শ্রমিকরা তাদের সকল দাবি দাওয়া নিয়ে সেই রিভিউ কমিটির কাছে দিতে পারে এবং রিভিউ কমিটি কনসার্ন মিনিস্ট্রি বা কনসার্ন অধিদপ্তর কিংবা পরিদপ্তরের মাধ্যমে সেই সমস্যা দ্রুত সমাধানের জন্য কাজ করে যাবে। ছাত্র গণ আন্দোলনের নেতা থেকে সরকারের উপদেষ্টা হওয়া আসিফ সংবাদ সম্মেলনে জানান, স্বৈরাচারের পুনর্বাসনের জন্য অনেকেই নানা কর্মসূচি দিয়ে চেষ্টা করছে। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান পরিষ্কার করেন আসিফ মাহমুদ। আমরা মনে করি বিচারের আগ পর্যন্ত, সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করতে পারবে কি পারবে না এই প্রশ্নটা আমরা জনগণের কাছে ছেড়েছি। তবে আমরা মনে করি যে কোনো পাবলিক প্রোগ্রাম করার ক্ষেত্রে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আমরা ভাবছি সেটাকে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা এখনো সুনির্দিষ্টভাবে আলোচনা হয়নি। তবে আমরা এটাকে অবশ্যই নিরুৎসাহিত করব। এছাড়া বন্যা দুর্গত এলাকায় সমন্বিতভাবে পুনর্বাসনের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। কর্মকর্তা রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।
প্রশ্নবিদ্ধ জাতীয় নির্বাচন করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর সহযোগী প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি বরাবর লিখিত পদত্যাগপত্র নির্বাচন কমিশন সচিবের কাছে দিয়েছেন তিনি। অন্য কমিশনাররাও একইভাবে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। জাতীয় ও একাধিক স্থানীয় সরকার নির্বাচনে অনৈতিক ভূমিকা থাকলেও দায় নিতে চাননি সদ্য পদত্যাগকারী প্রধান নির্বাচন কমিশনার। নিন্দিত বিদায় লগ্নে বললেন, 2024-এর নির্বাচন দল ভিত্তিক নয়, হয়েছে ব্যক্তিকেন্দ্রিক। রিপোর্ট করছেন এস এম ফয়েজ। দেশের সংবিধানকে ঢাল বানিয়ে পতন হওয়া শেখ হাসিনা সরকারের ছকে 2024 সালে জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ হাবিবুল আউয়ালের নির্বাচন কমিশনের। ভোটের মাঠে বিরোধী রাজনৈতিক দল ছিল না, এমনকি ছিল না ভোটারদের উপস্থিতিও। তারপরও দিন শেষে অনৈতিক এমন ভোটের পক্ষেই সাফাই গাইল নির্বাচন কমিশন। ভোটারের উপস্থিতি কম কি বেশি সেগুলো আমি কিছুই জানি না। আমি এসে আমার ভোটটা দিয়ে গেছি, এতটুকুই জানি। অপেক্ষা করুন, সেটা আমি এই মুহূর্তে। ছাত্র জনতা আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পদ আঁকড়ে ধরে আবারও নির্বাচন নিয়ে সংবিধানকে সামনে আনার চেষ্টা ছিল সদ্য পদত্যাগী হাবিবুল আউয়ালের। কিন্তু এবার আর কোনো নির্বাচনের আয়োজনের সুযোগ পেলেন না তারা। বৃহস্পতিবার আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলন করে জানান পদত্যাগের কথা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল না অন্য দুই কমিশনার। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা উদ্যয়ী পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব। দুজন সদস্য এখানে উপস্থিত নাই, তারাও কি পদত্যাগ করছেন? না, সচিব জানালেন 2024 সালের নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি, এই নির্বাচন ছিল বিতর্কিত। আমি স্পষ্ট করে বলছি, নির্বাচন যেহেতু একদলীয় ছিল, কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতাও কার্যত ছিল না। নির্বাচন দলের ভেতরেই হয়েছে, মধ্যে হয়নি, উইদিন হয়েছে, বিটুইন হয়নি। 2014 সালে নির্বাচনে বিএনপি সহ অনেক দলই অংশগ্রহণ করেনি, ফলে সেই নির্বাচনও 2024 সালের অনুরূপ অন্তর্ভুক্তিমূলক তথা ইনক্লুসিভ ছিল না। উপনির্বাচন সহ জাতীয় সংসদের মোট 318টি আসনে কমিশন নির্বাচন করেছে। দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে। এটি সঠিক এবং যৌক্তিক। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। বিতর্কিত নির্বাচনের জন্য কাজী হাবিবুল আউয়াল, কে এম নুরুল হুদা ও কাজী রকিবউদ্দিনকে কাঠগড়ায় দাঁড়াতে হবে কিনা তা সময়ই বলে দেবে। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। সংবিধান লঙ্ঘন করে শেখ হাসিনার নির্বাচনকে বৈধতা দেওয়ার অভিযোগে রকিব, হুদা ও আউয়াল কমিশনকে কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। কেবল পদত্যাগ নয়, বর্তমান কমিশনের সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান তারা। শেখ হাসিনাকে দেশে এনে দ্রুত বিচারের দাবিও বিএনপি নেতাদের। রিপোর্ট জাহাঙ্গীর আকন্দের। জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা দুই অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান দমনে আওয়ামী লীগ সরকারের চালানো গণহত্যা বিশ্বে নজিরবিহীন। হত্যার হুকুমদাতা শেখ হাসিনা সহ জড়িতদের দ্রুত বিচার না হলে শহীদদের আত্মা শান্তি পাবে না। আওয়ামী লীগের সুবিধাভোগীরা প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে, এরাই অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করার নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তাদের। পুলিশ কর্মকর্তারা আজকে যারা গ্রেপ্তার হচ্ছেন, আপনাদেরকেও বলেছিলাম শেখ হাসিনা কিন্তু পালায়ে যাবে, আপনাদেরকে সেই হেলিকপ্টারে নিবে না। যখন মামলা হবে সেই মামলা কিন্তু আপনারাই ফাঁসবেন। কাজেই এখনো সময় আছে, এখনো সময় আছে। প্রশাসন সহ বিভিন্ন জায়গায় যারা আছেন, আপনারা কোনো ষড়যন্ত্রের শিকার হবেন না। এই খুনি হাসিনার ক্ষমা নাই।
খুনি হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে। এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাব। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে গঠিত ঐক্যে যারা ফাটল তৈরির চেষ্টা করছে তারা পতিত স্বৈরাচারের দোসর হিসেবে চিহ্নিত হবে। নাম উল্লেখ না করে জামায়াতের আমিরের সাম্প্রতিক বক্তব্য নিয়েও কথা বলেন তিনি। কেউ কেউ বলেন এক জালিম চলে গেছে, আরেক জালিম আসতে আমরা দিব না, তাকে ঠেকাতে হবে। কাদেরকে উদ্দেশ্য করে আপনারা বলছেন ভারতের সাথে সুসম্পর্ক করতে হবে? এতদিন আপনারা এটা চিন্তা করেননি কেন? সুসম্পর্ক করেননি কেন? আবার বলছেন পতিত স্বৈরাচারকে ক্ষমা করে দেবেন। এই যে কথাগুলো, এই কথাগুলো তো এই গণতান্ত্রিক আন্দোলনে কত ছাত্র জনতা, রাজনীতিবিদ, শ্রমিক, মেধাবী ছাত্র আবরার থেকে শুরু করে এই যে ফাইয়াজ, আবু সাইদ, মুগ্ধ, এদের শহীদি আত্মদানের সাথে এটা কি বেইমানি হয় না? এই ঐক্যবদ্ধ আন্দোলনের মাঝে ঐক্যের যারা ফাটল সৃষ্টি করবেন তারা পতিত স্বৈরাচারেরই দোসর হিসাবে পরিগণিত। নির্বাচন কমিশনের পদত্যাগ নিয়েও কথা বলেন রুহুল কবির রিজভী। এই যে নির্বাচন কমিশন শুধু চাকরি রক্ষার্থে সংবিধানের যে নির্দেশনাবলী সেটাকেও তারা যেমন লঙ্ঘন করেছেন, তেমনি এই গণতন্ত্রকে ধ্বংস করার ক্ষেত্রেও তারা ভূমিকা পালন করেছেন। তো সুতরাং এইটার সাথে যারা দায়ী, যে কটা নির্বাচন কমিশন হয়েছে, হুদা কমিশন বা তার আগের যারা ছিলেন, এরা প্রত্যেকেই, রাকিব, প্রত্যেকেই দায়ী এবং আমি মনে করি তাদেরকেও কাঠগড়ায় দাঁড় করানো উচিত। একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত কৃষিবিদ ইনস্টিটিউশন দখলের সংবাদের প্রতিবাদ জানিয়ে অ্যাব নেতারা বলেন, 18 বছর ধরে কৃষিবিদ ইনস্টিটিউশন দখলে রেখেছিল আওয়ামী লীগ। ছাত্র জনতার বিপ্লবের পর সাধারণ কৃষিবিদরা ইনস্টিটিউশনকে দখল মুক্ত করেছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশকে একটি দেশের করদ রাজ্য বানাতে পরিকল্পিতভাবে বিডিআর বিদ্রোহের নামে 57 সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল বলে জানিয়েছেন এই হত্যাকাণ্ডে গঠিত সেনা তদন্ত কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল মতিন। জাতীয় প্রেস ক্লাব এক সংবাদ সম্মেলনে লিখিত বিবৃতির মাধ্যমে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, শুধু অপারেশন ডালভাত কর্মসূচির জন্য এই হত্যাকাণ্ড হয়নি, এর সঙ্গে জড়িত ছিল কিছু বিশ্বাসঘাতক ও বাইরের একটি দেশের চক্রান্ত। তিনি জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিডিআর সদস্যরা ফেব্রুয়ারি মাসে ঘটনার আগে ব্যারিস্টার শেখ ফজলুর তাপস, শেখ সেলিম সহ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন। 25 ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের মন্ত্রী এমপি, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, লেফটেন্যান্ট কর্নেল শামসের ভূমিকা কি ছিল সেটা তুলে ধরেন। তদন্ত কমিটির সদস্য আব্দুল মতিন অভিযোগ করেন, তদন্ত চলাকালীন সময়ে দেশের বিভিন্ন বাহিনী ও সংস্থার থেকেও সহযোগিতা পাওয়া যায়নি। সুবেদার তোরাবালে ওখানকার একজন আওয়ামী লীগ নেতা ছিলেন, পাশের একটি দেশে 11 বার টেলিফোন করেছেন। প্রধানমন্ত্রী থাকতেন তখন সুধা সদন, উনি যাওয়ার কথা হচ্ছে যে গণভবনে, তাহলে ওনার হঠাৎ করে গণভবনের পরিবর্তে তড়িঘড়ি করে সুধা সদন ছেড়ে যমুনায় কেন গেলেন? আমি চাই সঠিক তদন্ত হোক, দোষী ব্যক্তিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমার অনেক ছাত্র, তাদেরকে আমি হারিয়েছি আজীবনের জন্য, আমি তাদের পরিবারদেরকে কি দিব, সান্ত্বনা দিব। বেআইনি আদেশ তামিল না করা এবং রাজনৈতিক কারণ সহ নানান অজুহাতে সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুত 450 সদস্য চাকরি ফিরে পাওয়ার দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। বৃহস্পতিবার সকালে রাষ্ট্র অতিথি ভবন যমুনায় তারা স্মারকলিপি জমা দেন। সেনা আইন সংস্কারের পাশাপাশি কমিশন গঠন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ফায়ারের জন্য সে বারবার অবৈধ আদেশ দিয়েছে, তার অবৈধ আদেশ আমি সবসময় ডিনাই করেছি। কথাগুলো বলছিলেন মেজর শিবলি, যাকে সেনা আইনে চাকরিচ্যুত করতে না পেরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে চাকরিচ্যুত করা হয়েছিল। প্রেসার দিয়ে আমাকে প্রিম্যাচুর রিটায়ারমেন্ট করেছে। এরকম আরো অনেককে চাকরিচ্যুত করা হয়েছিল। অপরাধ তাদের দিয়ে করানো যায়নি বেআইনি কাজ। জেনারেল সারওয়ার্দী স্যার উনি আমাকে বলেছিলেন যে আমি যদি আমার রেজিগনেশন জমা না দেই তাহলে সেনাবাহিনীতে আমার জীবনটা উনি দুর্বিষহ করে তুলবেন এবং আমার ফ্যামিলি লাইফে, আমার পার্সোনাল লাইফে উনি প্রবলেম ক্রিয়েট করবেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার 3 দিন পরে আমার অপরাধ ছিল আমাকে প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে বরখাস্ত করেছে। আমার কোনো অপরাধ নাই। মোহাম্মদপুরের বেশ কয়েকজন নিরীহ লোককে সাইলেন্টলি পিক আপ করে নিয়ে আসতে বলে,
মানে সাইলেন্টলি পিক আপ মানে এটা গুমের উদ্দেশ্যে। তাদের যে কয়েক হাজার কোটি টাকার জায়গা জমি আছে সেটা জাহাঙ্গীর কবির নানক সাহেব দখল করতে পারবে। এমনকি গোয়েন্দা প্রতিবেদনে সঠিক তথ্য তুলে ধরাও ছিল অনেকের চাকরি যাওয়ার কারণ। নৌপ্রধান কোর্ট মার্শালকে চাপ দিল যে রায়টা চেঞ্জ করে একে ডিসমিস করা হোক। কোর্ট মার্শাল এটা যখন শুনল না, তখন কোর্টের প্রেসিডেন্ট এবং 2টা মেম্বারকে বদলি করে দিয়ে নতুন কোর্ট ফর্ম করলো। এটা বাংলাদেশ নৌবাহিনীর ইতিহাসে কখনো হয় নাই। সেই কোর্ট ফর্ম করে তারপর আমাকে ডিসমিস করা হলো, শুধুমাত্র আমি যাতে ভারতের বিরুদ্ধে না, ভারতের জন্য যে গোয়েন্দা রিপোর্ট বাংলাদেশের হয়ে সেটা যেন তৈরি করতে না পারে। চাকরি ফিরে পাওয়ার পাশাপাশি অন্যান্য সুবিধাও ফেরত চান তারা। বিডিআর হত্যার যে ইনকোয়ারি হয়, জাতীয় তদন্ত কমিশন, ওইটার সামরিক বাহিনীর প্রতিনিধি ছিলাম। ওই রিপোর্টে আমি নোট অফ ডিসেন্ট দিয়েছি, যেহেতু আমার ওই তদন্ত রিপোর্টের সাথে আমি একমত পোষণ করি নাই। তারপরে এমন পরিস্থিতি সৃষ্টি করা হয় যে আমি চাকরি ছাড়তে বাধ্য হই। তো সুতরাং আইন সংস্কার করা হলে, সেনা আইন সংস্কার করা হলে সবাই বেনিফিটেড হবে। নিরপেক্ষ কমিশন গঠনের মাধ্যমে বিবেচনা করা হোক যে গত 15 বছরে সেনাবাহিনীতে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে কিনা। গেল 15 বছরে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রায় 450 অফিসার ছিল চাকরিচ্যুতির তালিকায়, যেখানে ব্রিগেডিয়ার জেনারেল থেকে সামান্য সৈনিকও বাদ যাননি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। পরিচয় নিশ্চিতে হারিস চৌধুরীর লাশ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি একেএম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। বাবার মৃত্যুর ধোঁয়াশা কাটাতে হাইকোর্টের দ্বারস্থ হন হারিস চৌধুরীর মেয়ে। সব শুনে পরিচয় নিশ্চিতে মরদেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন হাইকোর্ট। আইনজীবী বলছেন, হারিস চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা, সে কারণে যথাযথ পরিচয়ে প্রাপ্য সম্মান দিয়ে দাফন করা উচিত। হারিস চৌধুরী মেয়ে জানান, তার বাবার 11 বছর আত্মগোপনে থাকার সময় নানান রকম নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। মেয়ে সামিরার দাবি, হারিস চৌধুরীর মৃত্যুর পরও জীবিত দেখাতে উঠে পড়ে লাগে একটি মহল। এসব কারণে সামাজিকভাবে প্রশ্নবিদ্ধ করা হয় তার পরিবারকে। অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ বলেছেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, গত 1 মাসে অর্থ খাতে অনেক কাজ এখন দৃশ্যমান। কয়েকটি পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহার করায় নিত্যপণ্যের দাম কমে আসবে বলেও তিনি আশা করেন। খেলাপি ঋণের ব্যাপারে অ্যাকশন নেওয়া হচ্ছে। যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওসব ব্যাংকের আপনারা দেখছেন রিঅর্গানাইজ করা হচ্ছে। লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলো নিয়ে সলভ করছে গভর্নর। এবং আমরা অলরেডি বলে দিচ্ছি একটা টাস্ক ফোর্স হবে অর্থ আনার জন্য। তারপরে আপনার সংস্কারের ব্যাপারে আমরা কথাবার্তা বলছি, এগুলো একেবারে দৃশ্যমান। আলু আর পেঁয়াজের ইসে কমিয়ে দিয়েছি, তারপর ট্যারিফ কমিয়ে দিয়েছি। আর ওইগুলি যদি এনশিওর করে, বিশেষ করে মাছ, মাংস, ডিম, এগুলো ওদিন কথা বলেছি। আমরা বাজার মনিটর করার কথা বলেছি। কোনো ক্রমেই জানি ওরা ইনপুট বেড়ে যায়, ফিডের দাম বেড়ে যায়, ওটার ইফেক্টটা যেন কোনো ক্রমে নেতিবাচক বিশেষত ভোক্তার উপর না পড়ে। জিনিসপত্রের দাম অনেকগুলো কারণে বেড়ে গেছে এবং সেটা চট করে টেনে নামে আনা যাবে না। তবে দৃশ্যমান যে কমছে এবং আগামী কয়েক মাসের মধ্যে আপনার যথেষ্ট উন্নতি। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনকে সংবর্ধনা দেওয়া হয়েছে নিজ এলাকা সন্দ্বীপে। দীর্ঘ 9 বছর পর জন্মস্থান সন্দ্বীপে যান তিনি। উপজেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার তাকে মিথ্যা মামলা দিয়ে দেশ ছাড়তে বাধ্য করে। এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং আগামীতে দেশ গড়ার জন্য প্রস্তুত থাকতে নেতাকর্মীদেরকে আহ্বান জানান মিজানুর রহমান মিল্টন। 9 বছর পর তাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন নেতাকর্মীরা। আমরা যদি সরকারকে যদি আমরা সহযোগিতা না করি, তাহলে আমরা আবার সেই দুর্যোগ হয়তো আমাদেরকে আবার ফেসিবাদী জগতে আমাদের ফিরে যেতে হবে। তাই আমি নেতা কর্মীদের কাছে উদ্দেশ্য বলতে চাই, আপনারা সবাই সহিংসতা ভুলে আপনারা ঐক্যবদ্ধভাবে সন্দীপ সারা বাংলাদেশের মানুষকে আপনারা ঐক্যবদ্ধভাবে আপনারা ব্যানগার্ড হন। আপনারা যারা অন্যায় করে তাদেরকে আইনে সুপাদ্য করুন। আইন আপনার হাতে তুলে নেবেন না, আইনের কাছে আপনার লোকদের তুলে দেবেন। আপনাদের এই গার্ডিয়ানশিপটা, আপনাদের এই ব্যানগার্ডটা মেসেজ দিবে বর্তমান যারা সরকার আছেন তাদের কাছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সদ্য 7 স্বতন্ত্র পরিচালকের নিয়োগ বাতিল ও
নতুন পরিচালক মনোনয়নে ডিএসসির সুপারিশ আমলে নিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসিকে অনুরোধ জানিয়েছে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবিএ। বৃহস্পতিবার ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম এক চিঠিতে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে অনুরোধ জানিয়েছেন। চিঠিতে বলা হয়, ডিএসসি পর্ষদের 7 জন স্বতন্ত্র পরিচালক নিয়োগে ডিমিউচুয়ালাইজেশন আইন 2013-এর 24 ধারা প্রয়োগ করেছে বিসিএসএসি। তবে ডিবিএ আইনি পরামর্শ নিয়ে জেনেছে ডিমিউচুয়ালাইজেশন আইনের ধারাটি আরও কার্যকরভাবে ও যথাযথভাবে অনুসরণ করে স্বতন্ত্র পরিচালক পুনর্নিয়োগ দেওয়া যায়। সেক্ষেত্রে বিদ্যমান 4 জন নির্বাচিত শেয়ার হোল্ডার পরিচালকের সমন্বয়ে ডিএসসির নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি এনআরসি গঠনের অনুরোধ জানানো হয়। গত 15 বছর ধরে বিগত 2টি কমিশনের বিনিয়োগকারী বিরোধী অস্বচ্ছ ও স্বার্থান্বেষী সিদ্ধান্তের কারণে পুঁজিবাজার অনিশ্চিত পরিস্থিতিতে পড়ে মন্তব্য করা হয় ডিবিএর চিঠিতে। যে বা যারাই ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের অসহযোগিতা এবং হেনস্থা করেছে, তদন্ত সাপেক্ষে তাদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর মহিলা কলেজের নবনিযুক্ত গভর্নিং বডির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মইনুল ইসলাম আখন্দ। বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলাই তার জন্য কাল হয়েছিল। ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলিনুর তাপসের অনৈতিক প্রস্তাব না মানায় তাকে বরখাস্ত করা হয়েছিল বলেও জানান তিনি। ছাত্রীদের ইচ্ছাতেই আবারও তার প্রতিষ্ঠানে ফিরতে পেরে নিজেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানান সাবেক এই মেজর জেনারেল। বলেন, স্বনামধন্য এ প্রতিষ্ঠানে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনাই তার মূল কাজ। শিক্ষকদের 3 মাস বকেয়া বেতন পরিশোধেও দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। উনি আসলে অনেক দুর্নীতি বন্ধ হয়ে যাবে দেখে স্পেশালি কিছু টিচার চায় না যে উনি আসুক। যারা গত পরশুদিন আমি সহ আমার কোঅর্ডিনেটর ছিলেন এবং আমার সাথে আমার আরো কিছু শিক্ষার্থী ছিলেন, আমাদের উপর অ্যাটাক করে। তারা মনিরুল স্যারকে আসতেই দিবে না। তার প্রধান কারণ তাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, কোচিং ব্যবসা বন্ধ হয়ে যাবে। তিনি যখন আমাদের কলেজে ছিল, তিনি আমাদের কলেজটাকে একটা সুষ্ঠু পরিবেশ দিয়েছিল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় ভাইস চ্যান্সেলর ডক্টর আমানুল্লাহ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি গভর্নিং বডির মেম্বার হিসাবে নিয়োগ দেওয়ার জন্য। যদি আমরা এরকম কোনো প্রমাণ পাই যে এই বৈষম্যবিরোধী ছাত্রছাত্রীদের আন্দোলনে আমাদের কোনো শিক্ষক শিক্ষিকা সরাসরি তাদেরকে বাধা দিয়েছে বা বাধাগ্রস্ত করেছে, আমরা তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করব। একটা এজেন্ডা আমার টিচাররা যাতে বেতন পায়। আমি যখন কলেজের প্রিন্সিপাল ছিলাম তখন প্রাক্তন মেয়র ফজলিনুর তাপস আমাকে বাধ্য করছিল যে আমাদের অ্যাকাউন্টটা সোনালী ব্যাংক থেকে মধুমতি ব্যাংকে নিয়ে যাওয়ার জন্য। উনি এটার মালিক, আমি সেটাতে রাজি হই নাই। সেটাই হয়তো একটা কারণ যে কারণে আমি সেনাপ্রধানকে বলে আমি কলেজ থেকে ছেড়ে যাই। রাজধানী মোহাম্মদপুরের তাজমহল রোডে চালু হলো সনি স্মার্টের শোরুম। বিক্রয় কেন্দ্রটি সনি স্মার্টের ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন করেন স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। উপস্থিত ছিলেন সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, সনি স্মার্টের জেনারেল ম্যানেজার ও হেড অফ সেলস সারোয়ার জাহান চৌধুরী সহ অন্যরা। এখন থেকে এই শোরুমে মিলছে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির আসল ইলেকট্রনিক্স পণ্য ও সংশ্লিষ্ট পরিষেবা। উদ্বোধন উপলক্ষে মোহাম্মদপুরের শোরুম থেকে প্রথম 50টি 43 ইঞ্চি ও 55 ইঞ্চি সনি টিভির ক্রেতারা পাচ্ছেন সুপার স্পেশাল প্রাইস উপভোগের সুযোগ। একই সঙ্গে আগামী 7 দিন নিশ্চিত উপহার সহ আকর্ষণীয় মূল্যে মিলবে সনি স্মার্টের সকল পণ্য। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। শেখ হাসিনা সরকার পতনে দ্বিতীয় স্বাধীনতার মাস পূর্তিতে শহীদি মার্চ, নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় ছাত্র জনতার। বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতদের তালিকা প্রস্তুত, জানিয়েছেন ডক্টর ইউনূস। ভারতে বসে রাজনৈতিক কথা না বলে শেখ হাসিনাকে চুপ থাকার আহ্বান। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজনীতিতে ফিরতে পারবে না আওয়ামী লীগ। গণভবন হবে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর, বলেছেন উপদেষ্টা আসিফ। ইসির একযোগে পদত্যাগ, শেখ হাসিনার নির্বাচনকে বৈধতা দেওয়া রকিব, হুদা ও আউয়াল কমিশনের বিচার দাবি বিএনপির। চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর 450 সদস্যকে পুনর্বহালের দাবি, পরিকল্পিতভাবে বিডিআর বিদ্রোহের নামে 57 সেনা কর্মকর্তা হত্যার অভিযোগ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।